এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে হামলা চালালো ইয়েমেন, লোহিত সাগর থেকে নিজের বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল ওয়াশিংটন। মার্কিন সরকারের সমালোচনায় মুখর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওয়াশিংটনে তার আসন্ন সফর ও কংগ্রেসে ভাষণ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস। বাংলাদেশে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হল ছাগল কাণ্ডে জড়িত মতিউরকে, খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়া হবে না বলে আইনমন্ত্রীর ঘোষণা। এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা হওয়ায় তীব্র আপত্তি জানাল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে নতুন করে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ এই খবর দিয়ে বলেছেন, গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং ইয়েমেনে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে ওই দুই হামলা চালানো হয়েছে। জেনারেল সারি এক ভিডিও বার্তায় আরও বলেন, ইয়েমেনের নৌবাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরব সাগরে ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটরে হামলা চালিয়েছে। জেনারেল সারি আরও জানান, আরব সাগরের উত্তরাংশে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে বলে এই সেনা মুখপাত্র দাবি করেন। গত ৮ মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন সময়ে এই ঘোষণা দেওয়া হল যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেনহাওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো শুরু করলে ইউএসএস আইজেনহাওয়ারকে ওই সাগরে মোতায়েন করা হয়েছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরের 4টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানান, 4টি জাহাজের মধ্যে 2টি সিমেন্টবাহী এবং 2টি সাধারণ কার্গো জাহাজ। দ্বিতীয় অভিযানে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলের বন্দর অভিমুখী সার্থান এক্সপ্রেস নামে একটি জাহাজে আঘাত হানা হয়। 2টি অভিযানে কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল সারি জানান, ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী মাসে মার্কিন কংগ্রেসে যে বক্তৃতা দিতে যাচ্ছেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে হোয়াইট হাউস। ওই ভাষণে নেতানিয়াহু গাজা যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনায় মুখর হতে পারেন। আগামী মাসে আমেরিকা সফরে গিয়ে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে কথা রয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নেতানিয়াহু অভিযোগ করেন, কয়েক মাস ধরে আমেরিকা ইসরায়েলে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ স্থগিত রেখেছে। একে অচিন্তনীয় বলে অভিহিত করেন তিনি। এ সম্পর্কে আমেরিকার আরেকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর সাম্প্রতিক সমালোচনা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কংগ্রেসের অধিবেশনে যদি তিনি সমালোচনামূলক বক্তব্য দেন তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ছেলের ছাগল কাণ্ডে আলোচিত বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্ক ও আবগারি কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। তবে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি জানান, ইফাত তাঁর মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদনও আসেনি। আজ ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসেনি। আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেব না। প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছে মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশে যেতে দেওয়া যায় না। ভারতের দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনা হয় তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেছে, এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্র সেটি করেনি। বাংলাকে পুরোপুরি অন্ধকারে রেখে ফারাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেছে রাজ্য সরকার। শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমনকি তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। আর এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল সরকার। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, শক্তিশালী জনশক্তি এবং সমৃদ্ধ সম্পদের দিক থেকে এ অঞ্চলে ইরানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী ইরানের কেরমানশাহ প্রদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ওই মন্তব্য করেন। বার্তা সংস্থা ফার্স্ট টুডে জানিয়েছে, মঞ্জুরুল করিম আরও বলেছেন, ইরান এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন বেশ দৃঢ়। তিনি বলেন, ইরান একটি ধনী দেশ, কেবল সমৃদ্ধ তেল কিংবা খনিজ সম্পদের জন্যই নয়, বরং দক্ষ মানব সম্পদের জন্য ইরান সমৃদ্ধ একটি দেশ। এই সমৃদ্ধির কারণে এই অঞ্চলের অন্য কোনো দেশ ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পর্যায়ে নেই। বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প সরকারের আগেও ইরানের ওপর মার্কিন সর্বোচ্চ নিষেধাজ্ঞার পূর্বে তেহরান ও ঢাকার মধ্যে ব্যাপক ব্যবসায়িক কার্যক্রম ছিল। সেই হারানো পরিবেশ আবারও ফিরে আসবে বলে মিস্টার মঞ্জুর আশাবাদ ব্যক্ত করেন।
ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি বলেছেন, চলতি ফার্সি বছরের শেষ নাগাদ দেশ প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2021 সালের গ্রীষ্মকালে তেলের যে সর্বনিম্ন উৎপাদন ছিল তা থেকে বাড়িয়ে সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড মাত্রায় তেল উৎপাদন করা হচ্ছে। ইরানি তেলমন্ত্রী বলেন, আমরা তেলের উৎপাদন প্রতিদিন 22 লাখ ব্যারেল থেকে বাড়িয়ে 36 লাখ ব্যারেলে উন্নীত করেছি এবং চলতি বছরের শেষ নাগাদ তেলের উৎপাদন 40 লাখ ব্যারেলে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানি তেলমন্ত্রী জানান, তার সময়কালে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও প্রতিদিন 5 কোটি 30 লাখ ঘনমিটার বেড়েছে। একই সময়ে তেলজাত পণ্যের উৎপাদনও বেড়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করলে ইরাকি যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহর পক্ষে লড়াই করবে। ইরাকের সন্ত্রাস বিরোধী সংগঠনগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের বরাত দিয়ে লেবাননের আরবি দৈনিক আল আখবার এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, লেবানন আক্রান্ত হলে দেশটির হিজবুল্লাহর পক্ষে লড়াই করার জন্য ইরাকের প্রতিরোধ সংগঠন কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সাইয়দুস সোহাদা এবং হরকাত হিজবুল্লাহ নুজাবা নিজেদের পূর্ণ প্রস্তুতি ঘোষণা করেছে। ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো এখন এ ব্যাপারে লেবাননের হিজবুল্লাহর অনুমতির অপেক্ষায় রয়েছে। গত বছরের 8 অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইহুদিবাদী বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই সংঘর্ষ পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল মূর্খের মতো কাজ করে বসলে তার জবাব দেওয়ার জন্য লেবাননের হিজবুল্লাহ উচ্চ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক ও রায় আল ইয়াউম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতওয়ান। আতওয়ান তাঁর পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইও গ্যালান্টের মতো ইহুদিবাদী কর্মকর্তারা লেবাননের হিজবুল্লাহকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, কিন্তু তার যদি সেরকম কোনো ক্ষমতা থাকত তাহলে তিনি হয় তা বাস্তবায়ন করতেন অথবা চুপ থাকতেন, ফাঁকা বুলি আওড়াতেন না। মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক আরও লিখেছেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরায়েলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন আজ হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ ওই ফুটেজ প্রকাশ করল। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান। মার্কিন সূত্রগুলো বলছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে পড়েছে। 3 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনের কোনো কোনো কর্মকর্তা সত্যিকার অর্থেই এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক ভিত্তিক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, বিশেষ করে আয়রন ডোমকে অকার্যকর করে দিতে পারে। পার্সটোডের রিপোর্ট অনুসারে ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারাও এ ব্যাপারে উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ আয়রন ডোমের ব্যাটারিগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডারের আওতার মধ্যে রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন,
ইহুদিবাদী ইসরায়েলের অজেয় থাকার কাল্পনিক দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত তার বিশাল সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করেছে মাত্র, এবং তার হাতে এমন কিছু চমক রয়েছে যা যুদ্ধের ময়দানে প্রদর্শন করা হবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরায়েলের আয়রন ডোমের ব্যাটারিগুলো লক্ষ্য করে বেশ কয়েকবার সফল হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার দ্বিতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন আজ হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম এই ফুটেজ প্রকাশ করল। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর আগে গত মঙ্গলবার ৯.৫ মিনিটের একটি ভিডিও প্রদর্শন করে হিজবুল্লাহ। হুদহুদ যা বহন করে এনেছে শিরোনামের ভিডিওটিতে ইসরায়েলের অভ্যন্তরে গোয়েন্দা ড্রোন চালিয়ে তার মাধ্যমে তোলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি দেখানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে মোতায়েন করা আয়রন ডোমের ব্যাটারি এবং হাইফা সমুদ্র বন্দরের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা। ইসরায়েলের এসব স্পর্শকাতর স্থাপনার উপর দিয়ে বিনা বাধায় হিজবুল্লাহর ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় ইহুদিবাদী গণমাধ্যমগুলো চরম বিস্ময় প্রকাশ করেছে। আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে হিজবুল্লাহ ড্রোনের উপস্থিতি টের পেল না তা নিয়ে তেল আবিবের মাথা খারাপ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা এবং জর্দান নদীর পশ্চিম তীরের নিরস্ত্র ও নিরপরাধ ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলায় গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর পাশাপাশি লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ায় প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে তারা ইসরায়েলের এই অপরাধ যজ্ঞের প্রতিশোধ নেবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে গাজায় অন্তত ৩৭,০০০ ফিলিস্তিনি শহীদ ও অপর ৮৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের ৮২% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।